কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উত্থানের গল্প বিশ্লেষণ করব। দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে যাত্রা। আমরা জানব কি বদলেছে, কারা জড়িত ছিল, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কেন এটি সফল হয়েছে। চলুন শুরু করি। 1960-এর দশকে দক্ষিণ কোরিয়ায় একজন মানুষের গড় বার্ষিক আয় ছিল প্রায় $100। এটি তখন আফ্রিকা অনেক দেশের চেয়েও কম ছিল। মানুষ ক্ষুধা, কম সাক্ষরতা এবং যুদ্ধের ধ্বংসযজ্ঞের মুখে ছিল। আজ সেই দেশে মাথাপিছু আয় $35,000 বেশি। দক্ষিণ কোরিয়া এখন বিশ্বের 10ম বৃহত্তম অর্থনীতি। তারা স্যামসাং ফোন, হুন্ডাই গাড়ি এবং জনপ্রিয় কে ড্রামা তৈরি করে। 1960 থেকে 1990 পর্যন্ত অর্থনীতি বছরে গড়ে 9% হারে বেড়েছে। এই গতির সঙ্গে আর কোনো দেশ পাল্লা দিতে পারেনি। তারা সাধারণ পণ্য যেমন উইগ রপ্তানি থেকে শুরু করে উন্নত পণ্য যেমন মহাকাশযান পর্যন্ত পৌঁছেছে। এর ফলে একটি স্থিতিশীল প্রযুক্তি নির্ভর সমাজ গড়ে উঠেছে। দক্ষিণ কোরিয়া আয়তন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মতো। এটি চীন, জাপান এবং উত্তর কোরিয়ার মাঝে অবস্থিত। দেশের বেশিরভাগ এলাকা পাহাড়ি, ফলে কৃষি জমি সীমিত। বড় কোনো তেল ক্ষেত্রও নেই। মূল কার্যক্রম কেন্দ্রীভূত ছিল সিওলের হান নদীকে ঘিরে। সিওল হলো রাজধানী শহর, যেখানে প্রায় 1 কোটি মানুষ বাস করে। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সিউল পুনর্গঠিত হয়ে আধুনিক আকাশচুম্বী ভবনের শহরে পরিণত হয়েছে। ভূষণের মতো বন্দরগুলো রপ্তানি সামলাত। এশিয়ায় বাণিজ্য পথের কাছে অবস্থান করাও বাণিজ্যকে সহায়তা করেছে। কখন এই পরিবর্তনগুলো ঘটেছিল? গল্পের শুরু 1945 সালে। জাপানি শাসনের পর কোরিয়া উত্তর ও দক্ষিণে বিভক্ত হলে 1950 থেকে 1953 পর্যন্ত কোরিয়ান যুদ্ধ চলে, যা দক্ষিণ কোরিয়াকে প্রায় ধ্বংস করে দেয় এবং লক্ষ লক্ষ মানুষ মারা যায়। 1960 সালের মধ্যে মুদ্রাস্ফীতি 50% ছাড়িয়ে যায়। বিক্ষোভ হয় এবং নেতৃত্ব অস্থিতিশীল ছিল। 1961 সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোড় ঘুরে যায়। 1963 থেকে 1993 পর্যন্ত ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যায়। 1970-এর দশকে তেল সংকটও অগ্রগতি থামাতে পারেনি। 1997 সালের এশীয় আর্থিক সংকট সংস্কারের পথ খুলে দেয়। 1988 সালের অলিম্পিক ও 2002 সালের বিশ্বকাপ ছিল বড় অর্জনের প্রতীক। 2026 সালে এসে দেশটি মনোযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োটেকনোলজিতে। কারা এতে জড়িত ছিল? 1961 সালে অভ্যুত্থানের পর পার্ক চুং হি ক্ষমতায় আসেন এবং 1979 সালে হত্যার আগ পর্যন্ত দেশ পরিচালনা করেন। তিনি চ্যাবল নামে পরিচিত বড় পারিবারিক শিল্পগোষ্ঠীগুলোকে দিক নির্দেশনা দেন। স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিয়ং চুল চিনি ব্যবসা থেকে ইলেকট্রনিক্সে বিস্তার করেন। হুন্ডাইয়ের প্রতিষ্ঠাতা চুং জুইয়ং নির্মাণ থেকে গাড়ি শিল্পে যান। পার্ক সরকার রপ্তানির লক্ষ্যের সঙ্গে যুক্ত কম সুদে ঋণ দেয়। অসংখ্য শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকরা দীর্ঘ সময় ধরে পোশাক কারখানা কাজ করেন। বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনের জন্য প্রকৌশলী তৈরি করে। বিদেশে থাকা কোরিয়ানরাও দক্ষতা ও অর্থ দিয়ে অবদান রাখে। নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই ফল এনে দেয়। কেন দক্ষিণ কোরিয়া সফল হলো অথচ অন্যরা হলো না? যুদ্ধের ধ্বংস পুরনো শক্তিশালী গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেয়, ফলে নতুন করে শুরু করার সুযোগ তৈরি হয়। জনসংখ্যা 98% একই জাতি গোষ্ঠীর হওয়ায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা বেড়ে যায়, ফলে নতুন করে শুরু করার সুযোগ তৈরি হয়। জনসংখ্যা 98% একই জাতি গোষ্ঠীর হওয়ায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র 1945 থেকে 1975 পর্যন্ত প্রায় $13 বিলিয়ন সহায়তা দেয়, যা কিছু বছর জিডিপি প্রায় 10% সমান ছিল। এই অর্থ স্কুল ও সড়কে বিনিয়োগ হয়, অপচয় হয়নি। শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে। সাক্ষরতা পৌঁছায় 98%-এ। শিক্ষার্থীরা দীর্ঘ সময় পড়াশোনা করে। কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় বাজারে প্রবেশ ও প্রযুক্তি পাওয়া সহজ হয়। অভ্যন্তরীণ বাজারের চেয়ে রপ্তানিকে অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ বৈশ্বিক ক্রেতাদের জন্য পণ্য তৈরি করা হয়। কিভাবে তারা ধাপে ধাপে এটি অর্জন করলো? প্রথম ধাপে দ্রুত আয়ের জন্য সাধারণ পণ্য রপ্তানি করা হয়। 1962 সাল থেকে 5 সালা পরিকল্পনায় পোশাক ও কাঠজাত পণ্যকে লক্ষ্য করা হয়। দ্বিতীয় ধাপে 1970-এর দশকে ভারী শিল্পে যাত্রা। জাপানের সহায়তায় পোস্কো স্টিল কারখানা গড়ে ওঠে। এরপর জাহাজ নির্মাণ ও গাড়ি শিল্প বিকশিত হয়। চেবলগুলো কম সুদে ঋণ পেত, তবে উৎপাদনের 80% রপ্তানি করতে হতো। তৃতীয় ধাপে দক্ষতা তৈরি হয়। প্রাথমিক শিক্ষা বিনামূল্যে। 1980-এর দশকে মাধ্যমিক শিক্ষা সার্বজনীন হয় এবং এখন 70% মানুষ কলেজে পড়ে। কাইস্টের মতো প্রতিষ্ঠান প্রকৌশলী তৈরি করে। চতুর্থ ধাপে প্রযুক্তিতে অগ্রগতি। প্রথমে জাপানি চিপ নকশা অনুসরণ, পরে মেমোরি চিপে বিশ্ব নেতৃত্ব। গবেষণা ব্যয় জিডিপির 4.8%, যা বিশ্বের সর্বোচ্চ। পঞ্চম ধাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সহ বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ। কে-পপের মতো সাংস্কৃতিক রপ্তানিও প্রভাব বাড়ায়। চ্যালেঞ্জও ছিল। পার্কের শাসনে মত প্রকাশের স্বাধীনতা সীমিত ছিল। চেবলগুলো অতিরিক্ত ঋণ 1997 সালের সংকটে ভূমিকা রাখে, যা
IMF সহায়তা সমাধান হয়। আয় বৈষম্য রয়ে গেছে, জন্মহার কম এবং উত্তর কোরিয়া এখনও একটি ঝুঁকি। 1987 সালের পর থেকে গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং নিয়মিত নির্বাচন হচ্ছে। সংক্ষেপে, সুস্পষ্ট পরিকল্পনা, শিক্ষা ও রপ্তানি নির্ভর কৌশল দক্ষিণ কোরিয়া উত্থান সম্ভব করেছে। এটি অন্য দেশগুলোর জন্য একটি মডেল হতে পারে। ভিডিওটি উপকারে এলে লাইক দিন। আরও জানতে হলে সাবস্ক্রাইব করুন। পরের বার কোন দেশের গল্প জানতে চান কমেন্টে জানান। ধন্যবাদ।